হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং। তো আজকের ভিডিওতে আমরা ইথিক্যাল হ্যাকিং কী, সাইবার ক্রাইম, সাইবার অ্যাটাকের যে মোটিভেশনগুলো সেইগুলো, ডস অ্যাটাক, ডিডস অ্যাটাক, হ্যাকিং, হ্যাকারদের টাইপ, হ্যাকারদের স্কিল, হ্যাকিং টার্মিনোলজি, অ্যাটাক লাইফ সাইকেল, এই জিনিসগুলো দেখব। এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বেশি বড়, তো এই জন্য আমি ভিডিওকে দুইটা পার্ট করছি। আজকে পার্ট 1-এ আমরা এগুলো দেখব এবং পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 2-তে আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্টের কম্পোনেন্টগুলো, সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, তারপর হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, সেটা টাইপ ফেজেসগুলো দেখব, তারপর হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এবং এই টাইপগুলো দেখব, সেটা হচ্ছে পার্ট 2-তে। তো পার্ট 1-এ আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো আজকে চলুন শুরু করা যায়। তো আমরা সবাই এখন কী করছি, তথ্যপ্রযুক্তির যুগে বসবাস করছি, সবাই ইন্টারনেটের উপর নির্ভরশীল, তাই না? তবে ইন্টারনেট জগৎটা কি পুরোপুরি নিরাপদ? পুরোপুরি নিরাপদ না। কারণ যদি পুরোপুরি নিরাপদ হতো তাহলে বড় বড় কোম্পানিগুলো কিন্তু হ্যাক হতো না। এখন হ্যাকাররা কীভাবে কাজটি করে, আজকের ভিডিওতে আমি একদম সাইবার সিকিউরিটির যে ভেতরকার বিষয়গুলো সেগুলো পানির মতন করে সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করব, এতে করে আপনারা এই যে বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু অনেকগুলো টপিক্স নিয়ে আজকে আলোচনা করব, ভিডিও লেন্থে একটু বড় হতে পারে, তো ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা দেখবেন, তাহলে একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আসা যাক যে ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং। এমন কথা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং জিনিসটা কী বা হ্যাকিং কী, হ্যাকিং কী আগে সেটা জানতে হবে। হ্যাকিং হচ্ছে কোনো একটা কম্পিউটারকে কোনো একজন মানুষ, তার অথরাইজড যেই ইউজার, তার মানে তাকে না জানিয়ে সেই জিনিসটাকে সে যদি ব্যবহার করে বা নিজের অ্যাক্সেসটাকে সে নিয়ে নেয়, অর্থাৎ একজন ইউজারের অ্যাক্সেস যদি অন্য কেউ নিয়ে নেয় এবং সেই যে ইউজার মেনলি সে জানে না সেই জিনিসটা, এটাই হচ্ছে হ্যাকিং। তার পার্সোনাল যে ইনফরমেশানগুলো সেগুলো কী হচ্ছে, বাইরে আউট হয়ে যাচ্ছে, কারণ সে তো জানছে না যে কেউ তার যে কম্পিউটার বা কেউ তার মোবাইল হ্যাক করছে এই জিনিসগুলো। তো ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে হ্যাকিংয়ের ঠিক বিপরীত। ইথিক্যাল হ্যাকিংয়ে কী করা হয়, যেটা একটা লিগাল প্র্যাকটিস, যেখানে ইথিক্যাল হ্যাকাররা কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের যে দুর্বলতা বা উইকনেসগুলো সেগুলো খুঁজে বের করে এবং তাদের জন্য কোনো খারাপ হ্যাকাররা আক্রমণ করতে না পারে সেই দিকে মানে নজরদারি রাখে এবং সেটার উপরে তারা ফোকাস করে, যাতে কোনো ধরনের মানে আনইথিক্যাল যারা তারা ওই সাইটটাতে অ্যাক্সেস করতে না পারে। তাহলে ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে ভালো বোঝাতে না, এটা একটা গুড প্র্যাকটিস, যে আমরা আমাদের যেই সিস্টেমটা সেটাকে আগে থেকেই সিকিউর করতে পারি, যাতে করে কোনো হ্যাকার আমাদের সাইটে বা আমাদের পিসিতে বা আমাদের মোবাইলে অ্যাটাক করতে না পারে। ক্লিয়ার? এবার আমরা দেখব সাইবার ক্রাইম। ইট ইজ রেফার্স টু ইলিগাল অ্যাক্টিভিটিস ক্যারিড আউট ইউজিং কম্পিউটার নেটওয়ার্ক অর দ্য ইন্টারনেট। এটার এক্সাম্পল হতে পারে হ্যাকিং, অনলাইন ফ্রড, সাইবার টেররিজম, ইলিগাল হ্যারাসমেন্ট, ভাইরাস ডিসক্রিমিনেশন, এগুলো। তো যে সাইবার ক্রাইম জিনিসটা হচ্ছে ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করে কোনো ধরনের অবৈধ কাজ করা। ক্রাইম মানেই তো অবৈধ কাজ, তাই না? সাইবার ক্রাইম বলতে কম্পিউটার বা ইন্টারনেট ভিত্তিক যে অপরাধগুলো করা হয়ে থাকে সেগুলোই হচ্ছে সাইবার ক্রাইম। তো এখানে কোনো ধরনের পার্সোনাল ডেটা হ্যাক করা হয়, অনলাইন ফ্রড বা জালিয়াতির কাজটা হচ্ছে সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে সাইবার ট্যুরিজম, ভাইরাসকে ছড়িয়ে দেওয়া, এই জিনিসগুলোই হচ্ছে মেনলি সাইবার ক্রাইম, তাই না? এগুলোর সঙ্গে আমরা সবাই অনেক বেশি পরিচিত। তো এই যে সাইবার ক্রাইমগুলো হয়, অর্থাৎ সাইবার অ্যাটাকার যারা, তাদের মূল উদ্দেশ্য বা মোটিভেশনটা কী, তারা কী জন্য এই কাজগুলো করে? সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল গেন, অর্থাৎ কোনো একটা জিনিস হ্যাক করার মাধ্যমে তার কাছে কী চাই, যে বলে না যে আমি এই জিনিসটা হ্যাক করছি, আমাকে এত টাকা দিলে আমি এই জিনিসটা আবার আপনাকে ফেরত দিব। এটা আমরা প্রায়শই শুনি এই জিনিসটা, যে তারা একটা মানে অর্থনৈতিকভাবে একটা মানুষকে হ্যারাসমেন্ট করার জন্যই এই কাজটা করতে পারে, রিভেঞ্জ নেওয়ার জন্য করতে পারে। ধরেন কোনো একটা মানুষের উপরে কোনো একটা মানুষের খুব বেশি মানে রাগ বা ক্ষোভ আছে, সে রিভেঞ্জ নেওয়ার জন্য সে কী করলো, তার সাইটটা হ্যাক করে দিল, যাতে সে তার কাজগুলো, তার প্রবলেম হয় বা সে তার কাজগুলো করতে না পারে। তোমার রাগের বহিঃপ্রকাশ আর কি, রিভেঞ্জ নেওয়ার যাকে বলে, সেজন্য হতে পারে সাইবার অ্যাটাক করতে পারে। পলিটিক্যাল রিজন, রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকলেও সেখানে কিন্তু হ্যাকিং হয়ে থাকে। ডেটা ম্যানিপুলেটিং অ্যাচিভিং স্টেট অর কান্ট্রিজ মিলিটারি অবজেক্টিভ, অর্থাৎ একটা দেশের
নিরাপত্তা বা মিলিটারির যে গোপন যে তথ্যগুলো সেগুলোকে চুরি করার জন্য হ্যাকিং করা হয়ে থাকে। ড্যামেজ রেপুটেশন অর্থাৎ রেপুটেশনকে ড্যামেজ করার জন্য হয়ে থাকে। ন্যাশনাল সিকিউরিটি থ্রেটস অর্থাৎ ন্যাশনালভাবে কোনো একটা থ্রেট দেওয়ার জন্য, অর্থাৎ হয় না যে আমরা খবরে দেখি যে কয়েকদিনের মধ্যেই অমুক অমুক ব্যাংকে হচ্ছে অ্যাটাক হওয়ার একটা চান্স আছে, এই জিনিসগুলো অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটিতে থ্রেট দেওয়ার জন্য কিন্তু সাইবার অ্যাটাকাররা সাইবার ক্রাইম করে থাকে। ক্লিয়ার? তো এই হচ্ছে সাইবার অ্যাটাক হওয়ার মেন মোটিভেশনগুলো, যে এই কারণে আমাদের সাইবার অ্যাটাকগুলো হয়ে থাকে। তো এই যে অ্যাটাক যে কথাটা বলছি, তো অ্যাটাক আবার দুই ধরনের, একটা হচ্ছে ডস অ্যাটাক আর একটা হচ্ছে ডিডস অ্যাটাক। তো ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাকটা হচ্ছে সাইবার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা আতঙ্কের নাম। কেন সেটা এখন আমরা দেখব। তো প্রথমে দেখব ডস অ্যাটাকটা কী। ডস অ্যাটাক, ডসের ফুল ফর্ম হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস বা ডস, ঠিক আছে। A DOS attack is a cyber attack aimed to making a computer network or service unavailable to its intended user. Most DOS attacks work by flooding of the target with the more traffic and request than it can handle. অর্থাৎ যদি সহজ বাংলায় বলতে চাই, যেটা হচ্ছে এমন একটা অ্যাটাক যেখানে কী হয়, কম্পিউটারগুলো কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা সার্ভার থেকে এত বেশি ট্রাফিক বা রিকোয়েস্ট পাঠানো হয় যে সার্ভারটি সেটি হ্যান্ডেল করতে পারে না, তার ফলে সার্ভারটি বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ যে ব্যবহারকারীরা বা সাধারণ যে ইউজাররা তারা সার্ভারটি আর অ্যাক্সেস করতে পারে না। এটা হচ্ছে ডস অ্যাটাক। আর ডিডস অ্যাটাকটা কি? ডিডস অ্যাটাকটা হচ্ছে ডিডস অ্যাটাক বা ডিডস বলতে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস, এটা শর্ট ফর্ম হচ্ছে ডিডস। এ ডিডস অ্যাটাক ইজ এ মোর পাওয়ারফুল কোঅর্ডিনেট ভার্সন অফ ডস অ্যাটাক. While a standard DOS attack comes from a single computer, a DDoS attack uses a massive network or thousands or more, even million of compromised device called botnet to flood a target at the same time. অর্থাৎ ডিডস অ্যাটাকে কী হয়, যেখানে এমন একটা অ্যাটাক যেটা হচ্ছে ডস অ্যাটাকের থেকে আরও বেশি শক্তিশালী বা এর এক্সটেন্ডেড গ্রুপ। ডস অ্যাটাককে যেটা হয় যে আমাদের একটা সিঙ্গেল কম্পিউটার দিয়ে একটা সার্ভারে বা একটা ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক বা অনেক বেশি সিগন্যাল পাঠানো হয়, যার ফলে সার্ভার ডাউন হয়ে যায়, সার্ভারটা অফ হয়ে যায়। আর ডিডস অ্যাটাকে কী হয় যে ওই ডস অ্যাটাকের যে জিনিসটা, ওখানে কী হতো, একটা কম্পিউটার দিয়ে করা হচ্ছিলো, এখানে একাধিক, অর্থাৎ সেটা হতে পারে হাজার হাজার বা লক্ষ লক্ষ কম্পিউটার ব্যবহার করা হয় এবং ওখানে একটা নেটওয়ার্ক বিল্ড করা হয়। ওই নেটওয়ার্ককে বলা হয় হচ্ছে বোটনেট, ঠিক আছে। এই বোটনেটকে ইউজ করে তখন কী করা হয়, একসাথে কোনো একটা সার্ভারে অ্যাটাক করে, তার ফলে কী হয়, পুরো সার্ভারটা বা পুরো ওয়েবসাইটটাই অচল হয়ে যায়। সেম কাজটাই করছে দেখেন, ডস অ্যাটাকে কী হচ্ছে, একটা কম্পিউটারে করছে। আর ডিডস অ্যাটাকে কী হচ্ছে যে একাধিক লক্ষ লক্ষ বা তারও বেশি কম্পিউটার এক জায়গায় হয়ে নেটওয়ার্ক বিল্ড করছে, সেটা হচ্ছে বটনেট। এবং এই বটনেটগুলো একসাথে কোনো একটা সার্ভারে অ্যাটাক করার ফলে সে পুরো সার্ভারটাই অচল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিডস অ্যাটাক। দেখে কমন টাইপের একটা কোশ্চেন আসতে পারে যে ডস অ্যাটাক আর ডিডস অ্যাটাকের মধ্যে পার্থক্যগুলো কী কী, তা আসলে আমরা এখন সেগুলো দেখে নিই। তো ডস অ্যাটাকে কী হয়, নাম্বার অফ সোর্স হচ্ছে একটাই থাকে, একটা কম্পিউটার একটা কানেকশন। আর ডিডস অ্যাটাকে কী হয় যে একাধিক কম্পিউটার একাধিক কানেকশন, অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে তাদেরকে অ্যাটাক করা হয়। মেথডটা কি, ডিরেক্ট অ্যাটাক ফ্রম দ্য সোর্স, অ্যাটাক সোর্স থেকে ডিরেক্টলি অ্যাটাক করা হয়। আর ডিডস অ্যাটাকে কী করা হয়, ডিরেক্ট সোর্স থেকে অ্যাটাক করা হয় না, তার নেটওয়ার্কের মধ্যে, অর্থাৎ লক্ষ লক্ষ কম্পিউটার মিলে যে নেটওয়ার্কটা বিল্ড করা হয়েছে সেই নেটওয়ার্ক থেকে, অর্থাৎ বটনেট থেকে তারা অ্যাটাক করে। ট্রাফিক ভলিউম ডিডসে হচ্ছে রিলেটিভলি লো, অর্থাৎ ট্রাফিক ভলিউমটা লো থাকে, এবং ডিডসে যেহেতু একটা মানে নেটওয়ার্ক থেকে তাকে অ্যাটাক করা হয়, ওই অ্যাটাকটা হচ্ছে ম্যাসিভ ভলিউমের হয়ে থাকে। তারপর হচ্ছে ডিটেকশন, ডিডসটাকে ইজিলি ডিটেক্ট করা যায়, কারণ একটা কম্পিউটার যেহেতু সেটাকে খুঁজে বের করে সেটাকে ডিস্ট্রয় করে দিলেই তো আমাদের এই অ্যাটাকটাকে আমরা করতে পারছি। বাট যখন আমাদের ডিডস অ্যাটাক হয় তখন সেটাকে হ্যান্ডেল করা বা ডিটেক্ট করা হার্ড হয়ে যায় বা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওখানে একটা কম্পিউটারকে যদি আমি হ্যান্ডেল করতে পারি তাহলে তো হচ্ছে না, ওখানে লক্ষ লক্ষ কম্পিউটার, আপনি কয়টা কম্পিউটারকে হ্যান্ডেল করবেন, ওইটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় সিস্টেমটা তখন। এরপর হচ্ছে ব্লকিং, ডসে কী হচ্ছে, ব্লক দ্যাট ওয়ান আইপি, অর্থাৎ যেই কম্পিউটার দিয়ে আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে সেই কম্পিউটারের আইপি যদি আমরা ব্লক করে দিতে পারি কোনোভাবে, তাহলে তো আমাদের ডস অ্যাটাকটাকে আমরা করে ফেলতে পারছি, ঠিক করে ফেলতে পারছি। বাট ডিডস অ্যাটাকে কী হচ্ছে দেখেন, ক্যান্ট ব্লক মিলিয়নস অফ আইপি, অর্থাৎ যেখানে কী হচ্ছে মিলিয়ন মিলিয়ন কম্পিউটার যখন একটা বটনেট মাধ্যমে একটা অ্যাটাক করছে, সার্ভারে বা ওয়েবসাইটে অ্যাটাক করছে, তখন আমরা কতগুলো কম্পিউটারের আইপিকে ব্লক করবো, একটা দুইটা পাঁচটা 10টা 20টা 100টা, এগুলো যখন মিলিয়ন মিলিয়ন কম্পিউটার হবে তখন কি আমরা সেগুলোকে ব্লক করতে পারবো না, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে ডস অ্যাটাক কী এবং ডিডস অ্যাটাকটা কী।
আচ্ছা, এখন আসা যাক ইনসিডেন্টে। ইনসিডেন্ট বা সিকিউরিটি ইনসিডেন্ট বলতে কী বোঝায়? যখন কোনো সিকিউরিটি ইনসিডেন্ট হয় তখন মূলত 3টা জিনিসের উপরে কাজ করে, সেটাকে আমরা বলি সিআইএ। সিআইএ কি? সিতে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আইতে হচ্ছে ইন্টিগ্রিটি, আর এতে হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো কনফিডেন্সিয়ালিটি কী হয়? যে তথ্যর যে গোপনীয়তা সেটাকে নষ্ট করে দেওয়া হয়, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টিগ্রিটিতে কী করা হয়? ইন্টিগ্রিটিতে তথ্যের যে সঠিক বা নির্ভরযোগ্যতা সেটাকে নষ্ট করে দেওয়া হয়। এবং অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশনে কী করা হয়? যে তথ্যের যে সমন্বয়টা বা যে সার্ভিসটা সেটাকে অ্যাভেলেবল পাওয়া যায় না, এই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হয়। মূলত এই 3টা রিজন যখন একসাথে হয় বা যে কোনো একটা হয় তখন আমরা একটা ইনফরমেশনের ইনসিডেন্ট বা একটা ইনসিডেন্ট সিকিউরিটির মধ্যে আমরা একটা প্রবলেম ফেস করি। তো তার কারণে কী হয়েছে? আমাদের বিভিন্ন ধরনের সাইবার লগুলো তৈরি হয়েছে। সাইবার লস লিগাল ফ্রেমওয়ার্ক টু প্রিভেন্ট অ্যান্ড পানিশ সাইবার ক্রাইম। সাইবার ল হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক বা এমন একটা লিগাল ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে কী করা হয়? যে সাইবার ক্রাইমগুলোকে প্রিভেন্ট করার জন্য এবং যে ক্রাইম করে যারা তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্যই এই লগুলো ইউজ করা হয়। তো লগুলো কীরকম? তো এই লটা হচ্ছে খুব বেশি স্ট্রিক্ট, এখানে কোনো বর্ডার নেই, অর্থাৎ বর্ডারলেস ল। তার ফলে কী হয়? যে অপরাধী যেখানে থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা যায়, এটা হচ্ছে তার সবচেয়ে বড় বেনিফিট। আরও একটা কি? যার একটা হচ্ছে ক্যান অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, কোনো একটা ওয়ারেন্ট ছাড়াই কাউকে সাইবার অ্যাটাকের উপর করে তাকে অ্যারেস্ট করা যায় এই লতে, সাইবার লতে। নো উইটনেস ইজ রিকোয়ার্ড। তো এখানে কী বোঝাচ্ছে? যে উইটনেস বলতে যে প্রত্যক্ষ যে সাক্ষী থাকে, যে আমরা একটা যখন কাউকে আইনের আওতায় আনতে চাই তার কি অপোনেন্ট হিসেবে সাক্ষী লাগে, যে সে এই কাজটা করছে, তার সাক্ষী হচ্ছে উনি। বাট সাইবার ক্রাইম যে লগুলো আছে সেগুলোতে কোনো ধরনের সাক্ষীর প্রয়োজন হয় না, শুধু অপরাধ প্রমাণের জন্য যে অপরাধটা করছে তাকে অ্যারেস্ট করলেই হয়ে যাচ্ছে। তো এটাই ছিল মেনলি সাইবার লগুলো আমাদের জানার দরকার নেই, জাস্ট লটা কীভাবে অ্যাপ্লাই করা হয় সেটা জানলেই হবে। এটা কীরকম? যে অনেক বেশি স্ট্রিক্ট, বর্ডারলেস, ওয়ারেন্ট ছাড়াই হচ্ছে ক্রাইম যারা করে তাদেরকে হচ্ছে অ্যারেস্ট করা হয়, আর এবং এখানে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, এটুকু জানলেই এনাফ। তো এখন আসা যাক হ্যাকিং আর ভালনারেবিলিটি নিয়ে। হ্যাকিং কি? হ্যাকিংটা হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লোটিং ভালনারেবিলিটিস ইন সিস্টেম। অর্থাৎ হ্যাকিংটা হচ্ছে এমন একটা ওয়ে যার মাধ্যমে কোনো একটা সিস্টেমের দুর্বলতা বা ভালনারেবিলিটি খুঁজে বের করা হয় এবং সেই অনুযায়ী ওই সিস্টেমে বা ওই ওয়েবসাইটে অ্যাটাক করা হয়ে থাকে। আর ভালনারেবিলিটি কি? ভালনারেবিলিটি এটাকে বললাম যে দুর্বলতা, তাই না? ভালনারেবিলিটি মানে হচ্ছে দুর্বলতা, অর্থাৎ এটি হচ্ছে একটা আইটি সিস্টেমের দুর্বলতা যেখানে সুযোগ নিয়ে একজন অ্যাটাকার সফলভাবে অ্যাটাক চালাতে পারে, এটাই হচ্ছে ভালনারেবিলিটি। এখন আমরা দেখব টাইপস অফ হ্যাকার। হ্যাকারের টাইপসগুলো অনেক ধরনের হতে পারে, তো আমরা আজকে বেশ কিছু টাইপস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক ব্ল্যাক হ্যাট হ্যাকার। তা আমি এরকমভাবে আপনাদেরকে রিডিং করে বোঝানোর থেকে আমি যদি সহজ বাংলা ভাষায় বলি যে কোন হ্যাকাররা কীভাবে তাদের কাজের উপর ডিপেন্ড করে ভাগ ভাগ হয়েছে, তাহলে খুব বেশি ইজি হবে বুঝতে। তো যখন আমরা বলবো যে ব্ল্যাক হ্যাট হ্যাকার, তখন আপনারা বুঝবেন যে এদের কম্পিউটিং যে দক্ষতা, অর্থাৎ প্রোগ্রামিং দক্ষতা বা কম্পিউটারকে অপারেট করার যে দক্ষতা সেটা অনেক বেশি থাকে, এবং তারা সেই কম্পিউটারের যে চালানোর যে প্রক্রিয়া বা যে দক্ষতাটা সেটাকে ইউজ করে তারা এমন কিছু অবৈধ কাজ করে বা এমন কিছু মারাত্মক লেভেলের কাজ করে যেগুলোকে আর রিকভার করাটা টাফ হয়ে যায়। তারা অনেক বেশি স্কিলড হয়ে থাকে, তাদের অনেক বেশি নলেজ থাকে যে কম্পিউটারকে কীভাবে করলে কম্পিউটারটাকে হ্যাক করা যায়। প্রোগ্রামিং নলেজ থেকে শুরু করে তাদের অপারেটিং সিস্টেমের পর নলেজ, বিভিন্ন ধরনের নলেজ তারা গেইন করে তারপরে সেইটার পরে অ্যাটাক করে। তো এটাকে বলা আর একটা নামে বলা হয়, সেটা হচ্ছে ক্র্যাকার্স। ব্ল্যাক হ্যাট হ্যাকারদেরকে ক্র্যাকার্সও বলা হয়ে থাকে। তো এটা কি বললাম যে এমন একটা হ্যাকার যাদের কম্পিউটারের দক্ষতা অনেক বেশি থাকে এবং সেই দক্ষতা কাজে লাগে তারা অনেক বেশি ধ্বংসাত্মক বা অবৈধ কাজ করে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরপরে হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকারের কি কাজ কি? যে এরা মূলত সিকিউরিটি অ্যানালিস্ট, অর্থাৎ এরা কিন্তু খারাপ না, তারা তাদের দক্ষতাকে সিস্টেম রক্ষার জন্য ব্যবহার করে থাকে। ব্ল্যাক হ্যাকাররা কী হয়েছে? তারা কিন্তু অনেক বেশি দক্ষ, কিন্তু দক্ষতা অর্জন করার পরেও তারা ভালো কাজ না করে একটা সিস্টেমকে হ্যাক করছে বা অনেক অবৈধ কাজ করছে, খারাপ কাজ করছে। বাট হোয়াইট হ্যাট হ্যাকার যারা, তারা কিন্তু যদিও নাম হোয়াইট হ্যাট হ্যাকার, কিন্তু তারা কিন্তু হ্যাকার না, তারা হচ্ছে
সহজ বাংলায় বা সহজ কথায় সিকিউরিটি অ্যানালিস্ট, তারা সিকিউরিটিকে অ্যানালাইসিস করতে পারে, তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একটা সিস্টেমকে রক্ষা করতে পারে বা রক্ষার কাজে তারা নিয়োজিত থাকে। তারা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। তাহলে ব্ল্যাক হ্যাট হ্যাকারের ঠিক অপোজিটটাই হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকারটাই কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না, অনেক সিস্টেমকে সিকিউর করার জন্য। আমরা চাই না যে আমাদের সিস্টেমটা সিকিউর থাকুক, কেউ একজন খুব ভালো নলেজ রাখুক যে এই পন্থা অবলম্বন করলে আমার সিস্টেমটা হ্যাক হওয়ার চান্স খুবই কম থাকবে। এই জন্য আমরা কী করি, একটা সিকিউরিটি অ্যানালিস্ট নিয়োগ দিই বড় বড় কোম্পানিতে, তাদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে দেখব গ্রে হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকাররা তারা দুই রকম ক্যারেক্টার প্লে করে। তারা কখনো ভালো উদ্দেশ্যে কাজ করে, আবার কখনো খারাপ উদ্দেশ্যে কাজ করে। তারা তাদের পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করে। তারা যদি মনে হয় যে না আমার এখান থেকে কোনো বেনিফিট আসছে না, তারা কী করবে, খারাপভাবে কাজ করবে। তারা যদি বোঝে যে না আমার এখান থেকে কোনো বেনিফিট আসবে, তাহলে তারা ভালোভাবে কাজ করে। আর তারা পরিস্থিতির উপর ডিপেন্ড করে কখন ভালো কাজ করবে কখন খারাপ কাজ করবে, এই জিনিসটা কিন্তু খুঁজে বের করা টাফ হয়ে যায়। তাহলে দেখেন, এরা কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকারের দিকেও ভয়ঙ্কর, তাই না? আপনি মনে করছেন যে সে আপনার জন্য ভালো কাজই করছে, বাট ভেতরে ভেতরে সে কিন্তু আপনার ক্ষতি করছে। গ্রে হ্যাট হ্যাকার যারা, আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররা তো আমরা বুঝতেই পারছি, তারা হচ্ছে যে কোনো মূল্যে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তারা তো ফিক্সড। বাট গ্রে হ্যাট হ্যাকাররা কিন্তু একদম বেশি যে তারা কখন যে ভালো কাজ করবে কখন যে খারাপ কাজ করবে, এই জিনিসটা ধরতে পারা বুঝতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। এরপরে আরেক ধরনের হ্যাকার, তারা হচ্ছে সুইসাইড হ্যাকার্স। নামটাই একটু ইন্টারেস্টিং, তাই না বলেন? এখানে কি হয় যে এই টাইপের হ্যাকাররা কোনো উদ্দেশ্য সফল হওয়ার জন্য বড় কোনো সিস্টেম ধ্বংস করতে চায়, এবং তারা অত বড় একটা কাজ করার পরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ বা তাদের যে শাস্তি হবে বা তাদের যে জেলে যেতে হবে, এই জিনিসটা তারা তাদের কোনো মাথা ব্যথাই নেই। শাস্তি হলে হোক, জেলে গেলে যাব, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ওই সিস্টেমটাকে আমি ধ্বংস করেই ছাড়বো, এরকম টাইপের তাদের মেন্টালিটি। তাদেরকে বলা হচ্ছে সুইসাইড হ্যাকার্স। ঠিক আছে, এরপরে আমরা দেখব আর একটা টাইপের হ্যাকার, তারা হচ্ছে স্ক্রিপ্ট কিডিস। তো এই স্ক্রিপ্ট কিডিস যে হ্যাকাররা, তারা মূলত তাদের কোনো দক্ষতা নেই বা তাদের কোনো নলেজ সেরকমটা নেই, প্রোগ্রামিং নলেজ বা অপারেটিং সিস্টেম বেসড নলেজ বা যে নলেজগুলো থাকার দরকার একজন হ্যাকারের, তাদের কোনো নলেজই নেই। তারা একদমই অদক্ষ হয়ে থাকে, আনস্কিল্ড হয়ে থাকে। তারা নিজেরা কিছু পারে না, বরং অন্য হ্যাকারদের তৈরি করা টুলস বা সফটওয়্যার ব্যবহার করে হ্যাকিং করার চেষ্টা করে। ঠিক আছে, এটাই হচ্ছে স্ক্রিপ্ট কিডিস। এরপর আমরা দেখব সাইবার টর্চারেস। এরা কি করে, যে এরা হচ্ছে বিভিন্ন ধরনের ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাস থেকে কম্পিউটার নেটওয়ার্কের বড় ধরনের কোনো একটা কমপ্লেক্সিটি সৃষ্টি করে বা ভয়ের পরিবেশ সৃষ্টি করে। অর্থাৎ ধর্মীয়ভাবে বলে যেটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, বা রাজনৈতিকভাবে তারা কী করে, অ্যাটাক করার চেষ্টা করে। তারা হচ্ছে সাইবার টর্চারেস। এরপর আমরা দেখব আরেক ধরনের হচ্ছে হ্যাকার, সেটা হচ্ছে স্টেট স্পন্সরড হ্যাকার্স। স্টেট স্পন্সর হ্যাকারটা কী হয়, যে এরা সরাসরি কোনো দেশের সরকার দ্বারা নিযুক্ত হয়। এদের কাজ হলো অন্য দেশের গোপন তথ্য চুরি করা এবং তাদের সিস্টেমকে ক্ষতি করা। এটা কি হয়, এটাই হচ্ছে আমাদের মেনলি জিও পলিটিক্স, ওই টার্মটা থেকে আসছে, যে একটা দেশের রাজনৈতিক দল বা একটা দেশের রাষ্ট্রপ্রধানরা কী করে, অন্য দেশের কোনো একটা রাষ্ট্রীয় বা কোনো একটা অভ্যন্তরীণ বিষয়কে নিয়ে তাদের জানার জন্য কী হয়, তারা হ্যাকার সেট করে, যারা অন্য দেশের বিভিন্ন ধরনের কম্পিউটার বা বিভিন্ন ধরনের ব্যাংক ব্যালেন্স হ্যাক করার মাধ্যমে তাদেরকে একটা ক্ষতির সম্মুখীন করতে পারে বা তথ্য চুরি করতে পারে, এই জিনিসগুলোর জন্যই কাজ করে। তো এরাই হচ্ছে স্টেট স্পন্সর হ্যাকার। আরেক ধরনের হ্যাকার আছে, সেটা হচ্ছে হ্যাকটিভিস্ট। তো এরা কী করে, এরা মূলত রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য হ্যাকিং করে। সাধারণত এদের কোনো ওয়েবসাইট বা চেহারা বদলে দেওয়ার মতন ওয়েবসাইট তারা কাজ করে, কাজ হয়ে গেলে সেই ওয়েবসাইট থেকে তারা লিভ নিয়ে নেয়। এরাই হচ্ছে হ্যাকটিভিস্ট। তা আজকে আমরা অনেকগুলো হ্যাকার সম্পর্কে জানলাম। তা আমরা মূলত এর আগে কিন্তু বেসিক 3টা টাইপের হ্যাকার সম্পর্কে জানছিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাকার, হোয়াইট হ্যাকার আর গ্রে হ্যাট হ্যাকার, তাই না? বাট আজকে আমরা দেখেন ওই 3টার পাশাপাশি সুইসাইড হ্যাকার, স্ক্রিপ্ট কিডিস, সাইবার টর্চারিস,
স্টেট স্পন্সর্ড হ্যাকার, হ্যাকটিভিস্ট, এরকম বিভিন্ন ধরনের হ্যাকার সম্পর্কে জানতে পারলাম, তাই না? তা আমাদের এরকম টাইপের কোশ্চেন আসতে পারে যে সিনারিও বেসড, যে এরকম ক্রাইটেরিয়া হলে এখানে কোন টাইপের হ্যাকার হচ্ছে হ্যাক করছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমাদের এরকম বলবে না যে হ্যাকার কাকে বলে, হ্যাকারের টাইপসগুলো কী কী লিখো, এরকম টাইপের কোশ্চেন আসবে না। এখানে হচ্ছে আমাদের সিনারিও বেসড, যেহেতু পুরোটাই হচ্ছে একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এখানে আমাদের সিনারিও বেসড কোশ্চেন হবে। সিনারিও থেকে বুঝতে হবে যে এখানে কোন টাইপের জিনিসকে এখানে জানতে চাওয়া হয়েছে। সাপোজ এখানে কোনো একটা হ্যাকারের কাহিনী বলা হলো যে এই ক্রাইটেরিয়া হয়েছে। সাপোজ ধরি এটাকে যদি ধরি যে স্টেট স্পন্সর হ্যাকার যদি চিন্তা করি, তাহলে কী হবে? সাপোজ একটা এরকম এক্সাম্পল দেওয়া আছে যে একটা দেশের রাষ্ট্রপ্রধান অমুক আর একটা দেশের রাষ্ট্রপ্রধানের কোনো একটা তথ্য চুরি করার জন্য সে একটা হ্যাকারকে নিয়োগ করতে চাচ্ছে বা নিয়োগ করছে, তার ফলে সেখানকার যে ব্যাংকের যে ইনফরমেশানগুলো সেগুলো সে পেয়ে গেছে, বা এরকম টাইপের সামথিং লাইক দ্যাট। তো এরকম টাইপের যে এক্সাম্পলগুলো, সেখানে কী হবে, আমাদের কোন টাইপের হ্যাকার সেখানে আমরা বুঝবো, সেটা হচ্ছে স্টেট স্পন্সর্ড হ্যাকার, তাই না? এরকম টাইপের সিনারিও বেসড কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। তো প্রতিটা হ্যাকারেরই কিন্তু আপনাদের যে কাজগুলো বা বেসিক যে জিনিসগুলো সেগুলো জানতে হবে। তো এই যে হ্যাকার যারা, তারা কিন্তু সহজেই হ্যাকার হতে পারে না, তাদেরকেও কিন্তু স্কিল ডেভেলপ করতে হয়। কি একটা অবস্থা বলেন, হ্যাকার হতে গেলেও স্কিল লাগে, মানে কিছু বলার নাই। যাই হোক, হ্যাকারদের দুই ধরনের স্কিল থাকা লাগে, সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, একটা হচ্ছে নন টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলটা হচ্ছে নেটওয়ার্কিং তাকে খুব ভালো জানতে হবে, লিনাক্স বা উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেম সম্পর্কে তাকে ভালো একটা নলেজ রাখতে হবে, প্রোগ্রামিং তাকে জানতে হবে, ক্রিপ্টোগ্রাফি তাকে জানতে হবে, ওয়েব টেকনোলজিসগুলো সম্পর্কে তাদেরকে জ্ঞান রাখতে হবে। আর নন টেকনিক্যাল স্কিলগুলো কোনগুলো? সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার যেই মোটিভেশনটা বা মেথোডোলজিটা সেটাকে জানতে হবে, ক্রিয়েটিভিটি জানতে হবে, কমিউনিকেশন স্কিল তাকে ডেভেলপ করতে হবে, ইথিক্স জানতে হবে, কিউরিয়াসিটি তার বেশি হতে হবে, কারণ সে যদি কিউরিয়াস না হয় তাহলে সে ওই জিনিসটা সম্পর্কে কোনো মানে পাবে না যে ওটা কেন হচ্ছে। তার মধ্যে যদি এই কোশ্চেনটা না আসে তাহলে সে কিন্তু হ্যাকিং করতে পারবে না। তাহলে দেখেন, হ্যাকার হতে গেলেও কিন্তু তার অনেকগুলো স্কিল লাগছে, সেটা হতে পারে টেকনিক্যাল স্কিল, হতে পারে নন টেকনিক্যাল স্কিল। তো এখন আমরা দেখব হ্যাকিং টার্মিনোলজি। তো হ্যাকিং টার্মিনোলজিতে অনেকগুলো টার্ম আছে, আমরা ওই টার্মগুলো নিয়ে এখন আলোচনা করব। তো হ্যাকিং টার্মিনোলজির প্রথম যেই টার্মটা সেটা হচ্ছে হ্যাক ভ্যালু। হ্যাক ভ্যালু কি? ওর্থ অফ হ্যাকিং এ টার্গেট, অর্থাৎ কোনো একটা সিস্টেমকে বা কোনো একটা কী বলবো ওয়েবসাইটকে হ্যাক করার ফলে সেটা কতটুকু আমাদের মানে কাজে দিচ্ছে, অর্থাৎ অর্থিত নাকি অর্থিত না, এই জিনিসটা নট অর্থিত, এই জিনিসটা হচ্ছে হ্যাক ভ্যালু, যে কতটুকু মূল্যবান জিনিসটা, যে আমরা যে হ্যাক করলাম সেটা কতটুকু মূল্যবান, এটাই হচ্ছে হ্যাক ভ্যালু। ভালনারেবিলিটি আমরা জানলাম, সেটা হচ্ছে একটা সিস্টেমের উইকনেস। তারপর হচ্ছে এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট হচ্ছে কোড টু ইউজ এ ভালনারেবিলিটি, অর্থাৎ এটা একটা এমন একটা কোড সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগানোর জন্য যেটা হচ্ছে কাজ করা হয়ে থাকে, যে সিস্টেম আমরা জানি সিস্টেমটা এই ক্ষেত্রে দুর্বল, তাহলে সেটার জন্য আমরা কী করি, একটা বিশেষ কোড তৈরি করি, সেই কোডের মাধ্যমে সেই সিস্টেমটাকে আমরা তখন হ্যাক করার চেষ্টা করি। ক্লিয়ার? এবার হচ্ছে কি পেলোড। পেলোড কি? ম্যালিশিয়াস কোড ডেলিভার, অর্থাৎ ম্যালিশিয়াস কোড বা টার্গেটকে ডেলিভার করা হয়ে থাকে এর মাধ্যমে। এরপর হচ্ছে জিরো ডে অ্যাটাক, আননোন ভালনারেবিলিটি অ্যাটাক, অর্থাৎ এটা এমন একটা দুর্বলতা বা যা আগে কেউ জানতো না এবং তাই এটাকে ঠকানোর জন্য কোনো উপায় তাৎক্ষণিক ছিল না। মানে সহজ করে যদি বলতে চাই, সাপোজ আপনার কম্পিউটারে এমন একটা দুর্বলতা আছে যেটা আপনি আপনার কোনো জ্ঞানই নেই সম্পর্কে, আপনি জানতেনই না যে আপনার কম্পিউটারে এই জিনিসটা এই সাইটটাতে দুর্বলতা আছে, সেটাকে কাজে লাগে কী করছে, হ্যাকাররা হ্যাক করে ফেলছে। তো যেহেতু আপনি জানতেন না, বা আপনি যাকে সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন সে জানতো না যে আপনার সিস্টেমের ওই জায়গাটায় উইকনেস আছে, তাহলে তার ফলে কী হচ্ছে, যেহেতু অ্যাটাকাররা অ্যাটাক করে ফেলছে, তো সিস্টেম অ্যানালিস্ট কী করে, তখনই তাকে বাধা দেয়, তাই না? যেহেতু সে জানতো না, সে তাৎক্ষণিক কোনো বাধা প্রদান করতে পারেনি। এটাই হচ্ছে জিরো ডে অ্যাটাক। এরপর হচ্ছে ডেইজি চেইনিং, ইউজিং ওয়ান সিস্টেম টু অ্যাটাক অ্যানাদার, অর্থাৎ একটা সিস্টেম হ্যাক করে সেটাকে ব্যবহার করে অন্য সিস্টেমকে অ্যাটাক করার পদ্ধতি হচ্ছে ডেইজি চেইনিং। ক্লিয়ার? এরপর আমরা দেখব ডক্সিং। ডক্সিং কি?
রিভিলিং পার্সোনাল ইনফরমেশন অনলাইন, অর্থাৎ অনলাইনে কারোর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়াটাই হচ্ছে ডক্সিং। বোট কি? বোট হচ্ছে ইনফেক্টেড মেশিন কন্ট্রোল রিমোটিভলি, অর্থাৎ আমাদের যে মেশিনটাকে অ্যাটাক করা হয়েছে সেগুলোকে রিমোটিভলি অর্থাৎ দূর থেকেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে, এটাই হচ্ছে বোট। এই টার্মগুলো কিন্তু আপনাদের জানতে হবে, বিভিন্ন টাইপের কোশ্চেনে বা বিভিন্ন টাইপের সিনারিওতে কিন্তু এই টার্মগুলো আসতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে এগুলো এক্সপ্লেন করতে হবে। যে যেমন ধরেন জিরো ডে অ্যাটাক জিনিসটা বললাম, যে আপনারা জানতেনই না যে আপনার সিস্টেমে দুর্বলতা আছে, তারপরে অ্যাটাকার কী করলো, অ্যাটাক করে ফেললো, আপনি সেটা আটকাতে পারলেন না। বা ডেজিক চেইনিং কী হচ্ছে, যে সিস্টেমের মানে একটা সিস্টেমকে হ্যাক করে সেই সিস্টেমকে দিয়ে আবার অন্য সিস্টেমকে অ্যাটাক করা হচ্ছে, এই জিনিসগুলো, এই যে টার্মগুলো, এগুলো কিন্তু জানতে হবে অবশ্যই, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা দেখব আজকে ভিডিওর একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যাটাক লাইফ সাইকেল। তো অ্যাটাক লাইফ সাইকেলে অনেকগুলো পার্ট আছে, তো চলুন শুরু করা যাক। তো দেখেন, যারা হ্যাকার তারা কি ডিরেক্টলি অ্যাটাক করে? না, তারা ডিরেক্টলি অ্যাটাক করে না, তারা নির্দিষ্ট যে প্রসেসগুলো সেগুলো ফলো করে করে অর্থাৎ অ্যাটাক লাইফ সাইকেল ফুলফিল করে তারা কিন্তু অ্যাটাকটা করে থাকে। তো প্রথম ধাপটা হচ্ছে রেকগনাইজেশন। এটা এখানে কী হয়, যে এটা হলো টার্গেট, মানে এটা হচ্ছে আমার টার্গেট বা এমন একটা ওয়ে যার মাধ্যমে কী করা হয়, তথ্যকে কালেক্ট করা হয়। সেটা দুইভাবে হতে পারে প্যাসিভভাবে, হতে পারে অ্যাক্টিভভাবে। প্যাসিভ বলতে কী হচ্ছে, তার মধ্যে ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট নাই, যেমন ধরেন গুগল থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের সম্পর্কে সে কী করলো, একটা ইনফরমেশন কালেক্ট করলো। আর অ্যাক্টিভভাবে কী হবে, ডিরেক্ট ইন্টারাকশন, অর্থাৎ সাপোজ আপনার কোনো একটা ফ্রেন্ড হচ্ছে মানে প্র্যাঙ্ক করেই আপনার সাইটটাকে হ্যাক করতে যাচ্ছে, মানে কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু সে করতে যাচ্ছে যাতে আপনি একটু ভয় পেয়ে যান বা একটু চিন্তায় পড়ে যান যে এখন কী হবে এরকম। প্র্যাঙ্ক করে না ফ্রেন্ডরা আমাদের সাথে, ওরকম টাইপের চিন্তা করে। তো সেখানে কী হচ্ছে, যে আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে মেসেজে কথা বলে বা ফোনে কথা বলে বা ডিরেক্টলি কমিউনিকেশন করে আপনার থেকে ইনফরমেশান কিন্তু কালেক্ট করছে, এটা হচ্ছে অ্যাক্টিভ যেই ইয়েটা সেটা। তো এখানে হচ্ছে দুইভাবে আমরা কি দেখলাম, যে ডেটা বা ইনফরমেশানগুলোকে গ্যাদার করা যায় বা কালেক্ট করা যায়, ঠিক আছে। তো এটাতে গেল প্রথম ফেজ। এরপর কি করা হয়, যখন আমাদের যেই ইনফরমেশানগুলো সেগুলো কালেক্ট করা হয়ে যায়, এরপর তারা চলে যায় সেকেন্ড ফেজে, সেটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিংয়ে আবার 3টা ফেজ আছে, সেটা হচ্ছে প্রি অ্যাটাক ফেজ, তারপর হচ্ছে পোর্ট স্ক্যানার, আর একটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তো প্রি অ্যাটাক ফেজে কী হয়, যে when the attacker scans the network for specific information on the basis of information gathered during reconnaissance, অর্থাৎ যখন তারা ফার্স্ট স্টেপে যে ইনফরমেশনগুলো তারা গ্যাদার করছে তখন তারা কী করে, নেটওয়ার্কে বা স্পেসিফিক সেই নেটওয়ার্কে সেই স্পেসিফিক ইনফরমেশনটাকে তারা খুঁজে বের করার ট্রাই করে। এটা হচ্ছে প্রি অ্যাটাক ফেজ, যে আমি এই জিনিসটাকে বেস করে অ্যাটাকটাকে চালাবো। এই জিনিসটা ধরেন আপনার পাসওয়ার্ড সে কোনোভাবে জেনে গেছে, তখন সে কী করবে, ওই যে নেটওয়ার্কে তখন সে কী করবে, পাসওয়ার্ডটা দিয়ে অর্থাৎ যে স্পেসিফিক ইনফরমেশনটা পাসওয়ার্ডটা দিয়ে সে লগ ইন করার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রি অ্যাটাক ফেজ, ঠিক আছে, স্ক্যানিংয়ের। এবার স্ক্যানিংয়ের দ্বিতীয় ফেজটা হচ্ছে পোর্ট স্ক্যান। পোর্ট স্ক্যানে কী করা হয়, যে এই পর্যায়ে হ্যাকাররা মূলত একটি টুল বা টার্গেট বা সিস্টেমের ফাংশন ইউজ করে বা যে মেথডগুলো ইউজ করে ম্যাপ করতে সাহায্য করে, মানে সিস্টেমটাকে ম্যাপ করতে সাহায্য করে। এখানে কি হয়, যে টার্গেট যে টার্গেট যে মেশিনটা বা সিস্টেমটা সেটা অ্যাক্টিভ আছে নাকি লাইভে অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করে, তারপরে পোর্টগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে, সিস্টেম কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে সেটা চেক করে, সিস্টেম কতক্ষণ ধরে চলে সেটা সে চেক করে, অর্থাৎ কতটুকু টাইম সে নিয়ে চালায় সেই জিনিসটা সে এখানে খুঁজে বের করে। তাহলে পোর্ট স্ক্যানারে কী হয়, যে টার্গেট ফাংশন আর মেথডগুলোকে নিয়ে সে সিস্টেমটাকে ম্যাপ করে। আর এক্সট্রা ইনফরমেশান বলতে আমাদের অ্যাটাকাররা যেই ইনফরমেশানগুলো অর্থাৎ লাইভ মেশিনটাকে লাইভ চলছে নাকি, পোর্ট ডিটেল, অপারেটিং সিস্টেমের ডিটেল, সিস্টেমের যে আপটাইম কতক্ষণ চলছে, অর্থাৎ 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কতক্ষণ সেই সিস্টেমটা চলছে, এই জিনিসগুলো সেই ইনফরমেশান গ্যাদার করে। তো এটা ছিল মেনলি স্ক্যানিংয়ের 3টা ফেজ, প্রি অ্যাটাক ফেজ, পোর্ট স্ক্যানার আর এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। এবার দেখব অ্যাটাক লাইফ সাইকেলের 3 নম্বর ধাপ, সেটা হচ্ছে গেইনিং অ্যাক্সেস। তো নাম দেখে আমরা বুঝতে পারছি যে অ্যাক্সেসকে এখানে গেইন করা হয়। সেটা কী হবে, ইট রেফার্স টু
point where the attackers obtain access on to the operating system or application on computer or network. এখানে হচ্ছে এমন একটা পয়েন্ট, মানে এই গেনিং অ্যাক্সেসটা হচ্ছে এমন একটা পয়েন্টকে রেফার করে যেটা কিনা অ্যাটাকাররা ওই অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাক্সেস করার জন্য ইউজ করে ওই কম্পিউটার বা নেটওয়ার্কের মধ্যে। এটাই হচ্ছে গেইনিং অ্যাক্সেস। এরপরে 4 নম্বর ধাপটা হচ্ছে মেইনটেনিং অ্যাক্সেস। এই মেইনটেনিং অ্যাক্সেসে কী করে, অ্যাটাকাররা সিস্টেমের যে ওনারশিপ বা সিস্টেমের যে মালিক যে বা সিস্টেমের ওনার যে বা ইউজার যে, তার কাছ থেকে নিয়ন্ত্রণ নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এরপরে কী করে, সেই সিস্টেমটার যেই নিয়ন্ত্রণটা সেটা নেওয়ার পরে সে কী করে, তার ইচ্ছা মতন ডেটাকে আপলোড করে বা ডাউনলোড করে। এরপর কী হয়, ডেটা ম্যানিপুলেট হয় বা পরিবর্তন হয়, যার ফলে সিস্টেমের কনফিগারেশনই বদলে যায়, যাতে একজন ইউজার ডিফিকাল্টি ফেস করে। অর্থাৎ আপনি একভাবে আপনার অপারেটিং সিস্টেমকে বা আপনার পিসিকে হ্যান্ডেল করছেন, অন্য কেউ এসে যদি আপনার কম্পিউটারের মধ্যে কিছু ডাউনলোড করে বা কোনো কিছু উল্টাপাল্টা করে সেটিংস, তাহলে আপনার জন্য সেটা কি সমস্যা হবে, তাই না? এটাই হচ্ছে মেইনটেনিং অ্যাক্সেস। এরপর হচ্ছে 5 নাম্বার এবং সর্বশেষ যে ধাপটা লাইফ সাইকেলে, সেটা হচ্ছে ক্লিনিং ট্র্যাক্স। এখানে কি করে, ডিলিটিং লগস অ্যান্ড এভিডেন্স টু হাইড হ্যাকিং অ্যাক্টিভিটিস, অ্যাটাকার্স অলওয়েজ ক্লিন ট্র্যাক টু হাইড দেয়ার আইডেন্টিটি। অর্থাৎ এই 5 নাম্বার এবং সর্বশেষ ধাপটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একজন হ্যাকারের জন্য। কারণ সে কী করে, সে যে আপনার সিস্টেমে লগ ইন করছে বা সে যে বিভিন্ন ধরনের জিনিস এখানে টুলস আপনার এখানে ইউজ করে তারপরে আপনার সিস্টেমটাকে হ্যাক করছে, এই যে এভিডেন্সগুলো, এগুলোকে সে কী করে, তাড়াতাড়ি করে হাইড করার চেষ্টা করে ডিলিট করার মাধ্যমে। লগ ইন যে ইনফরমেশনটাকে সে ডিলিট করে দেয়, এবার যে এভিডেন্সগুলো থাকে তার হ্যাকারের, সেগুলোকে সে ডিলিট করে দেয়। এর ফলে হ্যাকিং যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আপনার থেকে হাইড হয়ে যায়। এবং অ্যাটাকাররা এটা সবসময় করে যাতে করে তাদের আইডেন্টিটি আপনার সামনে চলে না আসে। এটা কিন্তু হ্যাকারদের সবচেয়ে মানে মূল এবং গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তারা ধরা না পড়েছে এই জিনিসটার আর কি। তো দেখেন এখানে লাইফ সাইকেলে কী হচ্ছে, প্রথমে তারা ডেটা কালেক্ট করলো, এরপর সেখান থেকে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করলো, ইনফরমেশনের উপর বেস করে তারা অ্যাটাক করার একটা নির্দিষ্ট বা স্পেসিফিক রিজন বের করলো, যে এটার উপর ডিপেন্ড করে অ্যাটাক করা যায়। এরপর তারা কী করলো, সেই নির্দিষ্ট যেই স্পেসিফিক রিজনটা সেটার উপরে বেস করে অ্যাটাক করার মাধ্যমে কী করলো, একজন ইউজারের যেই অপারেটিং সিস্টেমটার অ্যাক্সেস সেটা সে অ্যাক্সেস গেন করলো আর কি। ঠিক আছে, অ্যাক্সেস পাওয়ার পরে সে কী করলো, যে ওনারশিপটা তার নিজের নামে নেওয়ার চেষ্টা করছে এবং সেখানে সে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা জিনিস ডাউনলোড করছে, বিভিন্ন ধরনের সেই আপলোড করছে, ডেটাকে ম্যানিপুলেট করছে, সিস্টেমের কনফিগারেশনকে সে উল্টাপাল্টা করছে, বিভিন্ন ধরনের সে নিজের মতো চেঞ্জ করার চেষ্টা করছে। এবং অ্যাট দ্য লাস্টে কী হচ্ছে, লাস্টে হচ্ছে সে তার যে ট্র্যাকগুলো সেগুলো সে ক্লিন করছে। সেটা কীভাবে ক্লিন করছে, তার যে লগ ইন ইনফরমেশনগুলো বা এভিডেন্সগুলো সেগুলো সে ডিলিট করার মাধ্যমে তার আইডেন্টিটিকে সে হাইড করার চেষ্টা করছে, যাতে আপনি তাকে ধরতে না পারেন। তো এই ছিল মেনলি অ্যাটাকের লাইফ সাইকেল। একজন হ্যাকার কিন্তু এই 5টা ধাপ বা 5টা ফেজ পার করে তারপর সিস্টেমকে হ্যাক করে। ডিরেক্টলি কিন্তু একটা চাইলে আমার হ্যাক হয়ে গেল এরকম না, তারা আস্তে আস্তে ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসটাকে পার করে করে তারপর একটা সিস্টেমকে অ্যাটাক করে তার থেকে তার যে কনফিগারেশন বা তার যে সিস্টেমগুলো সেগুলোকে চেঞ্জ করে বা মডিফাই করে তার নিজের মতন করে। তাহলে আমরা কি বুঝলাম, যে হ্যাকিং শুধু একটা কোডিং বা শুধু একটা নামই না, এটা একটা প্রসেস, তাই না? তো আজকে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছে, এটা ছিল পার্ট 1। তো পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। পার্ট 2তে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, তার কম্পোনেন্টসগুলো, তারপর হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, সেটা টাইপস, তার ফেজগুলো, তারপর হচ্ছে পেনিট্রেশন টেস্টিং দেখবো, পেনিট্রেশন টেস্টিংয়ের টাইপগুলো দেখবো। তো পরবর্তী ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো পরবর্তী ভিডিওটা দেখবেন এবং সাথে সাথে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সম্পর্কে মানে এই ইথিক্যাল হ্যাকিং যে ইন্ট্রোডাকশন যে স্লাইডটা, এটা সম্পর্কে আপনাদের খুব একটা ক্লিয়ার এবং খুব ভালো একটা নলেজ কিন্তু আপনারা গেইন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি খুব ইজিভাবে বাংলাতে স্টেপ বাই স্টেপ রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে হোক বা খুব সহজ বাংলায় সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।